সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। আজকে আমরা শ্বসন নিয়ে কথা বলবো। শ্বসন বলতে আমরা জানি যে আমাদের প্রতিটা প্রাণীর বেঁচে থাকার জন্য প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করতে হয় এবং আমাদের শরীরে যে অক্সিজেন সাহায্যে খাদ্য স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং উপজাত পদার্থ হিসাবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আমরা প্রকৃতিতে আবার ছেড়ে দিই। যে সমস্ত শ্বসন এই কাজ করার জন্য যে সমস্ত অঙ্গ কাজ করে তাদেরকে আমরা বলি শ্বসন অঙ্গ। আমরা এই শ্বসন প্রক্রিয়াটা এক একটা প্রাণীতে দেখি এক এক রকম। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখি আমাদের এখানে ফুসফুস প্রধান শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে, এবং যদি আমরা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখি তখন এখানে আরেকটা নতুন ধরনের তন্ত্র অভিযোজিত হয়েছে বা তৈরি হয়েছে, যেমন ট্রাকিয়াল তন্ত্র। ঠিক আছে, আমরা যদি জলজ প্রাণীর ক্ষেত্রে দেখি তখন দেখবে যেমন আমরা মাছ পড়ব, রুই মাছ, তাদের ফুলকার সাহায্যে, যেহেতু পানিতে থাকে কাজে তারা বাতাস থেকে নয় পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সেটা ফুলকার সাহায্যে। আমরা যেহেতু মানুষ নয়, আমরা আজকে মানুষের তন্ত্র পড়ছি না, আমরা আজকে ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র পড়ব। কাজেই আমরা ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র নিয়ে আলোচনা করব। শ্বসন অঙ্গ হিসাবে এদের ট্রাকিয়া বিশেষভাবে অভিযোজিত, কারণ এদের রক্তে কোনো রঞ্জক পদার্থ নেই এবং রক্ত এখানে গ্যাসীয় পদার্থ পরিবহনে কোনো ভূমিকা পালন করে না। আমরা এই জিনিসটা রক্ত সংবহন তন্ত্র পড়ার সময় আমরা একটু জেনেছি। কাজেই যেহেতু রক্ত এখানে সংবহনের কাজটা করে না, সরাসরি প্রকৃতি থেকে কিছু অংশের মাধ্যমে অর্থাৎ শ্বসন অঙ্গের মাধ্যমে এদের দেহকোষে অক্সিজেন পৌঁছে যায় এবং দেহকোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বের হয়ে প্রকৃতিতে ফিরে যায় যে তন্ত্রের মাধ্যমে, সেই তন্ত্রকেই আমরা বলি ট্রাকিয়াল তন্ত্র। আমরা আজকে তোমরা দেখবে যে এখানে লিখেছে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র। আমরা দেখব যে এই ট্রাকিয়াল তন্ত্রে কী কী অংশ থাকে। প্রথমেই আমরা দেখছি যে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রে থাকে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আমি আগে নামগুলো লিখে নেই। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। দুই নম্বরে আমরা দেখি ট্রাকিয়া। তিন নম্বরে আমরা পাই ট্রাকিওল কোষ। চার নম্বরে আমরা দেখি ট্রাকিওল। এই শব্দগুলো আমরা লিখলাম কারণ আমরা আস্তে আস্তে একটা একটা করে অংশকে বর্ণনা করব, তখন দেখব আমরা কিভাবে। এখন আমরা একটু শ্বসনের সংজ্ঞাটা বলে নিই যে পদ্ধতিতে প্রকৃতি থেকে অক্সিজেন দেহকোষে যে খাদ্য স্থিতিশক্তিকে জারিত করে, খাদ্যকে অর্থাৎ খাদ্য সারকে জারিত করে গতিশক্তিতে রূপান্তরিত করে এবং উপজাত পদার্থ হিসাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে আবার প্রকৃতিতে ফিরে যায় যে পদ্ধতিতে হয়, সেটাকে আমরা শ্বসন হিসাবে আখ্যায়িত করেছি। ঠিক আছে, আর এই ঘাসফড়িংয়ের এই ট্রাকিয়াল তন্ত্রে আমরা যে অংশগুলো পাচ্ছি, আমরা এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল নিয়ে প্রথমেই কথা বলবো। আমরা ঘাসফড়িংয়ের গঠন দেখেছি। আমরা যদি দেখি যে এই যে মাথার অংশ, বক্ষ অংশ এবং তার উদরীয় অংশ, এই জিনিসটা আমরা একটু সাধারণভাবে বা খসড়াভাবে আমরা ছবিটা আঁকলাম। এদের দেহের যে আবরণটা আছে এখানে একটু মনে রাখবে, আমরা ধারাবাহিকভাবে এক একটা তন্ত্র পড়ছি, কাজে একটা তন্ত্র যদি আমরা না পড়ি পরবর্তী তন্ত্রে আমাদের যেতে অসুবিধা হয়। এদের যে আবরণ থাকে কাইটিন নির্মিত, সেই দেহের পাশের আবরণকে আমরা বলি প্লিউরন। ঠিক আছে, এদের এই স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো এই প্লিউরার মধ্যে বিদ্যমান। এখন এই যে এই প্লিউরনগুলো আছে, এখানে আমরা ছবিটা তো আর আঁকছি না, দেখা যাচ্ছে যে এদের দেহে 10 জোড়া প্লিউরন শ্বাসরন্ধ্র বিদ্যমান, অর্থাৎ এই স্পাইরাকল হচ্ছে 10 জোড়া, অর্থাৎ এই পাশে যেরকম করে থাকে ঠিক একই রকমভাবে এ পাশে থাকে, পার্শ্বীয়ভাবে অবস্থান করে। বক্ষ অঞ্চলে আছে 2 জোড়া
এবং উদরীয় অঞ্চলে আছে তাহলে বাকি 8 জোড়া। ঠিক আছে, অর্থাৎ এদের শ্বাসরন্ধ্র এখানে 2 জোড়া এবং এখানে 8 জোড়া বিদ্যমান। এখন যদি একটা স্পাইরাকলের ছবি আমরা আঁকি তাহলে আমরা বুঝতে পারবো যে স্পাইরাকলগুলো দেখতে কেমন। এখানে আমি ছবিটা আঁকছি যে এই স্পাইরাকলের চারপাশে থাকে পেরিট্রিম নামক আবরণ দ্বারা আবৃত, অর্থাৎ প্রত্যেকটা স্পাইরাকলের মুখটা এটা শ্বাস ছিদ্র, তো তার চারপাশে পেরিট্রিম নামক একটা কাইটিন নির্মিত আবরণ থাকে। আমরা যদি এটার প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে পেরিট্রিম নামক আবরণ। এই পেরিট্রিম নামক আবরণের ভেতরের দিকে থাকে এটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা ছিদ্র, এবং ভেতরে একটা গহ্বরে এটা উন্মুক্ত হয় যাকে আমরা বলি অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে দেখা যায় যে একটা কপাটিকা থাকে, এই জায়গাটাকে বলি আমরা কপাটিকা। এই কপাটিকা দ্বারা বাতাস ভেতরে প্রবেশটা নিয়ন্ত্রণ করে, এবং এই কপাটিকার পর এই জায়গায় ট্রাকিয়ার সাথে এটা যুক্ত থাকে। এই অংশটাকে আমরা বলি ট্রাকিয়া। তাহলে আমরা একটা স্পাইরাকলের গঠনের মধ্যে আরেকটা জিনিস পাই যে এইখানে ছাকন যন্ত্র থাকে, এবং ছাকন যন্ত্র অসংখ্য রোমযুক্ত। দেখতে পাচ্ছ তো, ছাকন যন্ত্রটা থাকে রোমযুক্ত, এটাকে আমরা বলি ছাকন যন্ত্র। একটা স্পাইরাকলের গঠন আমরা বর্ণনা করলাম এভাবে। পেরিট্রিম নামক আবরণ, অর্থাৎ তার মুখাবরণের পাশে কাইটিন নির্মিত, ভেতরে একটা এখানে তারপরেই থাকে ছাকন যন্ত্র। এই ছাকন যন্ত্রের কাজ হচ্ছে যে ভেতরে যে কোনো ধুলাবালি অথবা যে কোনো জীবাণু অথবা পানি যে কোনো কিছুই ভেতরে প্রবেশকে বাধা দেয়, অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারে না। তারপরে আছে একটা গহ্বরে উন্মুক্ত হয়, সেই গহ্বরটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামটা যেখানে ট্রাকিয়ার সাথে যুক্ত, সেখানে একটা স্ফিংটার যুক্ত একটা কপাটিকা থাকে। এই কপাটিকার মাধ্যমে বাতাস প্রবেশকে নিয়ন্ত্রণ করা হয়, এবং এই কপাটিকার সাহায্যে তারপরে এটা ট্রাকিয়ার সাথে যুক্ত থাকে। এটাই হচ্ছে একটা স্পাইরাকলের গঠন। এখন এখানে আরেকটু কথা বলবো যে এই যে অ্যাট্রিয়ামটা আছে, এই বক্ষ অঞ্চলে যে 2 জোড়া স্পাইরাকল আছে, এদের মধ্যে এই অ্যাট্রিয়ামটা থাকে না। এই শ্বাসরন্ধ্রটা সরাসরি ট্রাকিয়ার সাথে যুক্ত হয়। ঠিক আছে, আর উদর অঞ্চলের এই স্পাইরাকলগুলোর মধ্যে অ্যাট্রিয়াম বিদ্যমান। তাহলে এতটুকু আমাদের হলো। এবার আমরা দেখছি ট্রাকিয়া। আমাদের শ্বাসরন্ধ্র শেষ, এবার আমরা দেখব ট্রাকিয়া কেমন। এখন এই যে ট্রাকিয়ার ছবিটা আমি এঁকেছি, ঠিক আছে, ট্রাকিয়াকে দেখতেই বোঝা যাচ্ছে। মনে রাখবে যে মানুষের বা আমাদের উন্নত প্রাণীদের যে শ্বাসনালী আছে সেটাকেও আমরা বলি ট্রাকিয়া। কেমন? কিন্তু এদের ট্রাকিয়ার একটু বিশেষত্ব হচ্ছে এদের অন্তঃপ্রাচীরে ইন্টিমা, এর অন্তঃপ্রাচীরকে বলা হয় ইন্টিমা, কাইটিন নির্মিত ইন্টিমা থাকে, এবং এই ইন্টিমাগুলো কতগুলো বলয় আকৃতির গঠন তৈরি করে। এই নামগুলো একটু মনেই রাখতে হবে। সেই বলয় আকৃতির গঠনগুলোকে বলা হয় টিনিডিয়া। এই টিনিডিয়া যেহেতু ভেতরে থাকে, কাজে টিনিডিয়া থাকার কারণে বাইরের চাপেও ট্রাকিয়া কখনো চুপসে যায় না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ট্রাকিয়ার অবস্থানটা কেমন? আমি ট্রাকিয়ার গঠনটা বললাম, টিনিডিয়ার উপস্থিতি এবং ইন্টিমা, ভেতরের আবরণকে বলি, অভ্যন্তরীণ আবরণকে বলি আমরা ইন্টিমা। ট্রাকিয়ার অবস্থানটা এখানে কেমন? আমরা যদি এটা একটা বড় করে একটা তো ছবি ঘাসফড়িংয়ের আমরা এঁকে রেখেছি। ট্রাকিয়াটা জালের মতো সারা শরীরে বিন্যস্ত থাকে, অর্থাৎ এর ভেতরে বাতাস প্রবেশ করে তখন সারা শরীরেই এদের ট্রাকিয়ার অসংখ্য শাখা প্রশাখা আছে। তবে প্রধান কতগুলো শাখা আছে যাদেরকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড, এবং এই ট্রাকিয়াল কাণ্ডগুলো এদের অনুদৈর্ঘ্য বরাবর, অর্থাৎ মাথা থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে অনুদৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। তবে এই প্রধান ট্রাকিয়াল কাণ্ড থাকে 3 জোড়া, 2 পাশে থাকে 3 জোড়া মানে 6টা, ঠিক আছে। এই পাশে পার্শ্বীয়ভাবে থাকে একটা কাণ্ড,
আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি, এই ছবিটা তোমরা বইয়ের মধ্যে সুন্দরভাবে পাবে। পার্শ্বীয়ভাবে থাকে এই পাশে একটা, এই পাশে একটা, এক জোড়া, পৃষ্ঠীয় দিকে থাকে এক জোড়া এবং অঙ্কীয় দিকে থাকে এক জোড়া। যদি আমরা ঘাসফড়িংটাকে এইভাবে আঁকি তাহলে দেখব, এইভাবে আমরা আঁকলাম, তার এটা বক্ষ অঞ্চল এবং তার মাথার অঞ্চল, এইভাবে যদি আঁকি, পার্শ্বীয় দিকে থাকে একটা ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় দিকে থাকে এই পাশে দুইটা থাকে, পৃষ্ঠীয় দিকে থাকে দুইটা। আমি এখানে একটা একটা করে আঁকলাম কারণ আমরা ওই পাশেরগুলোকে আর দেখাতে পারলাম না, ঠিক আছে? এইভাবে আমরা পৃষ্ঠীয় দিকে দুইটা, অঙ্কীয় দিকে দুইটা এবং পার্শ্বীয় দিকে এ পাশে একটা, ও পাশে একটা। আর এরপরে এগুলোকে বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তবে নামটা কি বলবো? পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এবং পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। নামগুলো আমাদের জানা হয়ে গেল। এবার এই ট্রাকিয়াল কাণ্ডগুলো আবার পরস্পর যোগাযোগ রক্ষা করে কিভাবে? যে এই পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড থেকে কতগুলো ট্রাকিয়াল কাণ্ড অঙ্কীয়টার সাথে যুক্ত হয়, আবার কতগুলো যুক্ত হয় পৃষ্ঠীয়টার সাথে। এরকম করে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত করে কতগুলো ট্রাকিয়ার শাখা, যেগুলোকে আমরা বলি অনুপ্রস্থ ট্রাকিয়া। এই অনুপ্রস্থ ট্রাকিয়াগুলো উৎপন্ন হয় পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড থেকে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও কয়েকটা জিনিস দেখি। তাহলে আমরা দেখছি যে এইরকমভাবে এটা মাথাতেও বিন্যস্ত থাকে এবং মাথাতেও বক্ষ অঞ্চলে এবং মাথাও এই ট্রাকিয়াগুলো বিস্তৃতি লাভ করেছে এবং এইভাবে সারা শরীরে এরা জালের মতো একটা আকৃতি তৈরি করে, গঠন তৈরি করে। এখন আরেকটা জিনিস বলবো, এখানে কিছু বায়ুথলি দেখা যায়। এখন একটা ট্রাকিয়ার মধ্যে আমি যখন বললাম যে তার ভেতরে থাকে ইন্টিমা, ঠিক আছে? কতগুলো ট্রাকিয়া, এই অনুপ্রস্থ ট্রাকিয়া কতগুলো করে কি এরকম করে বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ প্রসারিত হয়ে যায়। এদের গঠনের মধ্যেই আছে যে কতগুলো আছে এরকম সরু সরু অনুপ্রস্থ ট্রাকিয়া, কতগুলো আছে যে ভেতরে ইন্টিমা থাকে না, প্রসারিত থাকে এবং অনেক ছড়ানো, এবং এরা সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন। যেহেতু এরা প্রসারিত হয়, বায়ু জমা থাকে, এগুলোকে বলা হয় বায়ুথলি। অর্থাৎ এদের ট্রাকিয়াল কাণ্ডর মধ্যে দেখা যায় এই বায়ুথলি। সারা দেহের মধ্যে, সারা দেহেও এরকম কিছু কিছু আছে বায়ুথলি। তোমরা বইয়ের মধ্যে ছবিটা দেখবে যে এরকম করে অনেক বায়ুথলি আছে। আবার বক্ষ অঞ্চলেও বড় বায়ুথলি আছে। আবার দেখা যায় মস্তক অঞ্চলে একটা বড় বায়ুথলি আছে যার নাম সেফালিক বায়ুথলি। অর্থাৎ এই বায়ুথলিগুলো ট্রাকিয়াল তন্ত্রেরই অংশ এবং ট্রাকিয়া থেকেই উৎপন্ন হয়। আরেকটা জিনিস হচ্ছে এদের ভেতরে যেহেতু ইন্টিমা থাকে না, কাজেই টিনিডিয়াও তৈরি হয় না, কাজে এরা হচ্ছে বাতাস জমা রাখে এবং এর মধ্যে অতিরিক্ত বাতাস সঞ্চিত রাখার একটা দায়িত্ব পালন করে, ঠিক আছে? তাহলে আমরা বায়ুথলি এবং ট্রাকিয়া অংশগুলো দেখলাম। এখন আমরা দেখব, এটা ট্রাকিয়া গেল, ট্রাকিওল কোষ। এখন আমি এই জিনিসটা একটু মুছে ফেলি। মনে করো আমি এটাও মুছে ফেললাম। আমি পাশাপাশি একটা স্পাইরাকো লাগবো, অর্থাৎ এইটা হচ্ছে ঘাসফড়িংয়ের দেহের আবরণ, এইটা হচ্ছে তার পেডিট্রিম যুক্ত একটা শ্বাসরন্ধ্র, বাতাস বাইরে থেকে ঢুকবে, একটা শ্বাসরন্ধ্র। এই শ্বাসরন্ধ্রটা অ্যাট্রিয়াম, এবং অ্যাট্রিয়ামের পরে এটা কোথায় যুক্ত হয়েছে? একটা ট্রাকিয়ার মধ্যে যুক্ত হয়েছে। এটা হচ্ছে একটা ট্রাকিয়া। তাহলে আমি এইভাবে একটা ছবি আঁকলাম, ঠিক আছে? আমি ট্রাকিওল কোষটা, এই ট্রাকিয়াটা যখন দেহের মধ্যে প্রবেশ করে, এই ট্রাকিয়াটা অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয় এবং এখানে যদি আমি অনেকগুলো শাখা প্রশাখা দেই,
এরকম অনেকগুলো, তোমরা মনে করো তোমাদের বইয়ে একটা বা দুটো ছবি হয়তো বা শাখা আছে, এগুলো অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হতে পারে। এই একটা শাখা প্রশাখার থেকে আমি নিলাম যে যেখানে ট্রাকিয়াটা শেষ হবে সেই জায়গায়, যেখানে শেষ হবে সেই জায়গায় একটা বহুভুজাকৃতি কোষ তৈরি হয়। একটা বহুভুজাকৃতি কোষে এই ট্রাকিয়াটা শেষ হয়। এই কোষটার মধ্যে মনে রাখবে এটা স্বাভাবিক একটা যে কোনো কোষের মতো, কোষের যে সমস্ত অঙ্গাণু নিউক্লিয়াস থাকে, তারপর কোষের যে সমস্ত অঙ্গাণু সাইটোপ্লাজম থাকে এবং অন্যান্য অঙ্গাণু এর মধ্যে বিদ্যমান থাকে। ঠিক আছে, এই কোষে এসে শেষ হয় এবং এই কোষ থেকে তারপরে দেখা যায় যে আরও অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। এই কোষ থেকে আরও অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তবে এই কোষটাকে আমরা বলি, এটা নিউক্লিয়াস, এই কোষটাকে বলি ট্রাকিওল কোষ। সংজ্ঞা হিসাবে বলতে পারি যে ট্রাকিয়া যেখানে শাখা প্রশাখায় বিন্যস্ত হয়ে যেখানে শেষ হয় সেই জায়গায় যে কোষে যে শেষ হয় বহুভুজাকৃতি, সেই কোষকে আমরা বলি ট্রাকিওল কোষ। ঠিক আছে, এই ট্রাকিওল কোষ থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখা বের হয়, সেই শাখা প্রশাখাগুলোকে বলি আমরা ট্রাকিওল। অর্থাৎ ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন এই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো ট্রাকিওল। এখন মনে রাখবে ট্রাকিওল এবং ট্রাকিয়ার মধ্যে পার্থক্য আছে। ট্রাকিয়ার ভেতরে টিনিডিয়া ছিল, ইন্টিমা ছিল ভেতরে আবরণ এবং টিনিডিয়া গঠন করেছিল, কিন্তু ট্রাকিওলের মধ্যে কোনো ইন্টিমা না থাকার কারণে টিনিডিয়াও গঠন হয় নাই এবং এটা অবশ্যই তাহলে নরম এবং চুপসে যেতে পারে। ঠিক আছে, এই ট্রাকিওলগুলো যে শেষ হয়েছে ঘাসফড়িংয়ের দেহকোষে, এটা হচ্ছে দেহকোষ। এই ট্রাকিওলগুলো যে দেহকোষে বিন্যস্ত হয় এবং দেহকোষের মধ্যে প্রবেশ করে এবং শাখা প্রশাখায় ভাগ হয়। এই দেহকোষে যে এরা যখন শেষ প্রান্তটাকে বলি আমরা প্রান্তীয় থলি, অর্থাৎ প্রান্তীয় থলি, অর্থাৎ এই ট্রাকিওলটা শেষ প্রান্ত কিছুটা একটা থলির মতো আকৃতির তৈরি করেছে এবং সেখানে ট্রাকিওল রস জমা থাকে এবং যেহেতু এখানে তরল পদার্থ জমা থাকে, এই থলির মতো আকৃতি, এটাকে আমরা বলি প্রান্তীয় থলি। ঠিক আছে, আর এই যে ট্রাকিওল কোষটাকে, এটাকে আমরা প্রান্তীয় কোষও বলতে পারি, কারণ কোনো কোনো বইয়ে প্রান্তীয় কোষ বলেছে কি কারণে, কারণ ট্রাকিয়ার শেষ প্রান্তে যেহেতু এই কোষটা তৈরি হয়েছে, কাজে এটাকে বলা হচ্ছে প্রান্তীয় কোষ। এবং ট্রাকিওল যেখানে শেষ হয়েছে, যে থলি তৈরি করেছে, তাকে আমরা বলি প্রান্তীয় থলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের একটা ট্রাকিয়ার গঠন আমরা দেখলাম, অর্থাৎ এদের যে ট্রাকিয়াল তন্ত্রের একটা সাধারণ গঠন। এখানে তোমরা দেখতে পারো যে এইখান থেকে আবার কোনোটা বায়ুথলিও তৈরি, এগুলো অবশ্যই একটা ট্রাকিয়াল কাণ্ডে, যে এটা হলো ট্রাকিয়াল কাণ্ড এবং ট্রাকিয়াল কাণ্ড থেকে এরকম করে আবার বায়ুথলিও তৈরি হয়। এটাকে যদি আমরা বলি ট্রাকিয়াল কাণ্ড, এটাকে আমরা বলি বায়ুথলি। এখানে অনেক সময় তোমাদের দেখবে বায়ুথলির গঠনও আমরা দেখি, যে বায়ুথলিগুলোর ভেতরে আমি বলেছি ইন্টিমা নাই, একটা বায়ুথলির ছবি যদি আঁকি, বায়ুথলিগুলো এই রকম গোলাকার থাকে এবং বায়ুথলি থেকেও অসংখ্য ট্রাকিয়া বের হয়। এই রকম করে আমরা বায়ুথলিকে আঁকতে পারি। আমি একটা রাফলি দেখালাম যে এটা একটা বায়ুথলির গঠন। ঠিক আছে, এটা প্রশস্ত থাকে এবং এর মধ্যে অবশ্যই বাতাস জমা থাকে। এখন এই জিনিসটা আমি বলবো যে কিভাবে এরা কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমি শ্বসনের গঠনটা বললাম, এখন শ্বসন প্রক্রিয়াটা একটু আলোচনা করব। তোমাদেরকে প্রথমেই বললাম যে এদের 10 জোড়া স্পাইরাকল আছে এবং এই 10 জোড়া স্পাইরাকলের মধ্যে এদের যে বক্ষদেশে আছে 2 জোড়া এবং বাকি 8 জোড়া আছে উদরীয় অংশে। ঠিক আছে, এদের প্রথম এই যে 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া, প্রথম 4 জোড়া বলতে আমরা কোনগুলোকে বলি, অর্থাৎ বক্ষদেশের 2টা এবং উদরীয় অংশের প্রথম 2টা, এই প্রথম 4 জোড়া শ্বাস গ্রহণ করে
এবং শেষ যে 6 জোড়া আছে সেই উদরীয় অংশ বিদ্যমান সেই শেষ 6 জোড়া শ্বাস ত্যাগ করে, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করার জন্য প্রথম 4 জোড়া স্পাইরাকল তখন খুলে যায় এবং গ্যাস ত্যাগ করার জন্য অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করার জন্য শেষ 6 জোড়া স্পাইরাকল দিয়ে তারা এই কাজটা সম্পন্ন করে। আমি এখন একটু দেখাবো, আমি এই জায়গাটা মুছে ফেলি। এই ছবিটার মধ্যেই আমরা বর্ণনা করতে পারি কিভাবে তাদের শ্বসন কৌশল বা শ্বসন কাজটা সম্পন্ন হয়। এদের দেহের মধ্যে উদরীয় প্রাচীর যখন প্রসারিত হয়, অর্থাৎ উদরীয় প্রাচীর, এখানে প্রাচীর কিন্তু বলছি, প্রসারিত হয় যখন, তখন প্রথম 4টা স্পাইরাকলের মুখ খুলে যায় এবং বাতাস বাইরে থেকে ভেতরে প্রবেশ করে। এটা অক্সিজেনযুক্ত বাতাস ভেতরে প্রবেশ করে এবং এই স্পাইরাকল দিয়ে ট্রাকিয়া থেকে এই ট্রাকিওল কোষ থেকে ট্রাকিওল এবং ট্রাকিওলের মাধ্যমে দেহকোষের সেই প্রান্তীয় থলিকায় যে অক্সিজেন পৌঁছায়। প্রান্তীয় থলিতে এখানে তরল পদার্থ থাকে এবং এইখানে অক্সিজেনটা যেয়ে আমরা জানি শ্বসন কাজটা সম্পন্ন হয়। শ্বসন কাজটা হচ্ছে এই অক্সিজেন সেখানকার খাদ্য সারকে জারিত করে এবং খাদ্য জারণের ফলে যে উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার ব্যাপন প্রক্রিয়ায় এই কোষের মধ্যে অর্থাৎ প্রান্তীয় থলিকার রসের মধ্যে চলে আসে। এখানে গ্যাসের বিনিময়টা হচ্ছে এবং এই প্রান্তীয় থলিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আবার ফেরত আসে কোথায়? প্রথমে আসে ট্রাকিওলে, ট্রাকিওল থেকে ট্রাকিওল কোষে, ট্রাকিওল কোষ থেকে ট্রাকিয়া এবং এই ট্রাকিয়া পথে আবার দেহের বাইরে, অর্থাৎ এইখান দিয়ে না, যেটা দিয়ে প্রবেশ করে আবার বের হবে তো অবশ্যই আরেকটা ট্রাকিয়াল অংশ দিয়ে, অর্থাৎ বের হওয়ার জন্য তাদের শেষের 6টা তাদের যে ওই স্পাইরাকলগুলো অর্থাৎ রন্ধ্রগুলো আছে সেইগুলো তাদের কাজ করে। কাজে আমরা দেখছি এদের শ্বসনতন্ত্র অন্যান্য প্রাণীদের শ্বসনতন্ত্র থেকে অনেকটাই পৃথক এবং আমি আশা করব তো তোমাদের যে ছবিগুলো আমি এঁকেছি সেই ছবিগুলোর মাধ্যমে তোমরা এই জিনিসটা অবশ্যই আগে ছবি আঁকতে হবে এবং ছবি এঁকে তারপরে যদি চিহ্নিত করে যদি জিনিসটা বর্ণনা করো, আমার মনে হয় যে এদের শ্বসন কৌশল এবং শ্বসনতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্র সম্পর্কে যে তোমাদের যে বোঝার একটা ব্যাপার, সেই বোঝার ব্যাপারটা তোমরা খুব সহজেই করতে পারবে বা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা এতটুকুই ক্লাস নেব। আশা করছি যে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঘাসফড়িংয়ের আর যাবতীয় আর যে কয়েকটা অংশ আছে আমরা সেইগুলো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।